এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লেম অ্যান্ড এক্সপ্লোশন টেম্পারেচার। অন্যভাবে এটাকে কি বলা হয় না, অন্যভাবে এটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ওকে, বলছে আমরা এই যে থার্মোকেমিস্ট্রিতে যে সমস্ত রিয়াকশান দেখেছিলাম সেগুলো কিভাবে হয়েছিল, সেখানে সেই রিয়াকশানগুলো আমরা বলেছিলাম কনস্ট্যান্ট টেম্পারেচারে হয়েছিল। কনস্ট্যান্ট টেম্পারেচারে রিয়াকশানগুলো হয়েছিল। থার্মোকেমিস্ট্রিতে যে রিয়াকশানগুলো দেখেছিলাম সেগুলোকে সব ΔH0T দিয়ে আমরা এক্সপ্রেস করেছিলাম। কনস্ট্যান্ট টেম্পারেচার ল্যাবরেটরি প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার ল্যাবরেটরি প্রসেস। ওকে, যেখানে কি হয়েছিল, যেখানে এনথ্যালপি অফ এ রিয়াকশান ইজ সিম্পলি দ্য হিট অ্যাবজর্বড বাই দ্য রিয়াক্ট্যান্ট ফ্রম দ্য সারাউন্ডিং। মানে ধরো কোনো একটা রিয়াকশান হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যাচ্ছে, আর স্ট্যান্ডস ফর রিয়াক্ট্যান্ট, পি স্ট্যান্ডস ফর প্রোডাক্ট। ওকে, এইবার এই যে রিয়াকশানটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট টেম্পারেচারে, এবং ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশান সারাউন্ডিং থেকে হিট কোথায় যাচ্ছে, ইজ অ্যাবজর্বড বাই রিয়াক্ট্যান্ট। কারণ রিয়াক্ট্যান্ট যদি হিট অ্যাবজর্ব না করে তাহলে রিয়াকশানটা হবে না। ওকে, আবার বলতে পারি কি হতে পারে, রিয়াক্ট্যান্ট সেখান থেকে কোথায় যাচ্ছে, প্রোডাক্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেখানে কি হচ্ছে, এইখানে হিট রিলিজ করছে। কোথায়, হিট টু সারাউন্ডিং, তার মানে সারাউন্ডিংয়ে হিট রিলিজ করছে। তার মানে এই দুটো প্রসেস, ইট ইজ এন্ডোথার্মিক অ্যান্ড ইট ইজ এক্সোথার্মিক। সো ইট ইজ এন্ডোথার্মিক অ্যান্ড ইট ইজ এক্সোথার্মিক। ওকে, এই পর্যন্ত আমরা জেনেছিলাম। এবার বলা হচ্ছে এই পুরো প্রসেসটা, মানে ইফ দ্য রিয়াকশান অকার্স অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, মানে নাও আমি কি বলছি, রিয়াকশানটাকে আমি কনস্ট্যান্ট প্রেশারে করছি, কনস্ট্যান্ট প্রেশারে রিয়াকশানটা করছি, বাট আন্ডার কিভাবে না, আন্ডার অ্যাডিয়াবেটিক কন্ডিশানে করছি। তাহলে কি হবে, যদি আমি রিয়াকশানটাকে কনস্ট্যান্ট প্রেশারে এবং অ্যাডিয়াবেটিক কন্ডিশানে করি, তাহলে আমি কি বলতে পারবো, এই যে জায়গাটার মধ্যে আমি করছি, এই যে জায়গাটার মধ্যে আমি রিয়াকশানটা করছি, সেই রিয়াকশানটায় কি হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যাচ্ছে, সেই রিয়াকশানে তা তখন এই রিয়াকশানের জন্য যে হিটটা ইনভলভড হবে, ধরো ওই হিটটা যদি মানে সিস্টেম থেকে বেরিয়ে যায়, অথবা যদি যে সিস্টেমে যে ঢুকছে, টেম্পারেচার কি হবে না, আমাদের এইখান থেকে কিছু আসবে না, মানে বাইরে থেকে কিছু হবে না, মানে সারাউন্ডিংয়ে কোনো হিট যাবে না, আবার সারাউন্ডিং থেকে কোনো হিট ভেতরে ঢুকবে না। ওকে, তাহলে সারাউন্ডিং থেকে কোনো হিট সিস্টেমে এন্টার করবে না, আবার সিস্টেম থেকে কোনো হিট সারাউন্ডিংয়ে এন্টার করবে না। তখন কি হচ্ছে, ধরো এই ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশান কোনো হিট রিলিজ করলো, কিন্তু সেই হিটটা তো তোমার বাইরে যেতে পারছে না। তাহলে বাইরে যদি না যায় তাহলে কি হবে, হিটটা রিলিজ করছে, তার মানে কি হবে, এখানে ΔH তোমার নেগেটিভ। তাহলে এই যে হিটটা রিলিজ করছে, সেই হিটটা কোথায় যাচ্ছে না, সেই হিটটা
সিস্টেমে যারা ইনগ্রেডিয়েন্ট রয়েছে তারা সেই হিটটাকে অ্যাবজর্ব করছে, মানে প্রোডাক্টের যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে, মানে যারা যারা প্রোডাক্ট রয়েছে তারা সেগুলোকে কি করছে, অ্যাবজর্ব করছে। ওকে, তাহলে বলা যেতে পারে দ্য ফাইনাল টেম্পারেচার উইল রাইজ ইফ হিট ইজ ইভলভড ডিউরিং দ্য রিয়াকশান। মানে রিয়াকশানের জন্য তোমার প্রোডাক্টটা তৈরি হচ্ছে এবং হিটটা বেরোচ্ছে, হিটটা বাইরে যেতে পারছে না, তাহলে কি হবে, যে প্রোডাক্টগুলো রয়েছে সেই তারাই হিটটাকে অ্যাবজর্ব করবে এবং অ্যাবজর্ব করে কি হবে, তার টেম্পারেচারটা বাড়িয়ে দেবে। আবার কি হচ্ছে, যদি ΔH পজিটিভ হয়, ধরো এই রকম আবার সেই জায়গাটাকে আঁকলাম, অ্যাডিয়াবেটিক এনক্লোজার, যেখানে রিয়াক্ট্যান্টের থেকে তোমার কোথায় যাচ্ছে, প্রোডাক্টে যাচ্ছে, অ্যান্ড ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশান হিট ইজ অ্যাবজর্বড, তাহলে তোমার ΔH ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, পজিটিভ। এখান থেকে কোনো তোমার হিট বাইরে বেরোচ্ছে না, বাইরে থেকে তোমার কোনো হিট ভেতরে আসছে না। ওকে, তাহলে এই যে এনক্লোজার, এই এনক্লোজার থেকে কোনো হিট তোমার বাইরে বেরোচ্ছে না, সারাউন্ডিংয়ে বেরোচ্ছে না, আবার সারাউন্ডিং থেকে কিছু ঢুকছে না। তাহলে এই যে প্রোডাক্টটা, রিয়াক্ট্যান্টের থেকে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, তাহলে এই ΔHটা তোমার তাহলে কি বলতে পারে, হিট ইজ অ্যাবজর্বড। তাহলে সিস্টেমের ফাইনাল টেম্পারেচার কি হয়ে যাবে, সিস্টেমের ফাইনাল টেম্পারেচার তোমার ডিক্রিজ করে যাবে। কেন না, ও তো এই ভেতরটা থেকেই তো হিটটা নিয়ে নিচ্ছে, তাহলে সিস্টেমের ফাইনাল টেম্পারেচার তোমার কমে যাবে। ওকে, তাহলে আমি কি বলতে পারবো, দ্য টেম্পারেচার অ্যাটেন্ড ইন দ্য, আমি আরেকটা যদি বলতে পারি, দ্য টেম্পারেচার অ্যাটেন্ড ইন দ্য কম্বাশন অফ হাইড্রোকার্বন, মানে আমি যদি কোনো হাইড্রোকার্বনকে কম্বাশন করি, তাহলে হাইড্রোকার্বনকে অক্সিজেনের রেসপেক্টে যদি কম্বাশন করি, অর আমি যদি এয়ারের রেসপেক্টে কম্বাশন করি, তাহলে আমি কি বলতে পারি না, ও তো হিট রিলিজ করে। তাহলে যদিও হিটটা রিলিজ করে, সেই হিটটা তো তোমার বাইরে যেতে পারছে না, তাহলে কি হবে, তাহলে সিস্টেমের টেম্পারেচারটা বাড়বে এবং বেড়ে যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা অ্যাটেন্ড করবে, সেই ম্যাক্সিমাম রিয়াকশান টেম্পারেচারটাকেই কি বলা হয়, ফ্লেম টেম্পারেচার অফ এয়ার, ফ্লেম টেম্পারেচার অফ দ্য গ্যাসেস। ঠিক আছে, তাহলে কি হবে, এইটা আমাদের ফ্লেম টেম্পারেচার হলো। এবার আমরা দেখব ফ্লেম টেম্পারেচারকে কী করে ক্যালকুলেশন করা যায়। আমরা সাধারণত এই ধরনের ফ্লেম টেম্পারেচার এইগুলো সাধারণত আমরা একটা বম ক্যালোরিমিটারের মধ্যে দেখি। বম ক্যালোরিমিটারের মধ্যে কি হয় না, একটা ভেতরে ইনক্লোজার থাকে, সেটা পুরো অ্যাডিয়াবেটিক। তুমি কি করবে, তুমি একটা নোন অ্যামাউন্ট অফ হাইড্রোকার্বনকে তুমি ভেতরে রেখে দেবে একটা ছোট্ট বাটির মধ্যে। তাহলে সেই হাইড্রো কি হয় না, এই যে বম ক্যালোরিমিটারের ভেতরে যে এনক্লোজারটা থাকে, সেই এনক্লোজারের মধ্যে, মানে এটা পুরো অ্যাডিয়াবেটিক, এখান থেকে কোনো হিটের হয় না। ঠিক আছে, এইখান থেকে দুটো সাপোর্টের মাধ্যমে একটা এখানে ছোট্ট বাটি থাকে, সেই বাটির মধ্যে একটা নোন অ্যামাউন্টের হাইড্রোকার্বন নেওয়া থাকে। ওকে, আর এইখানে এই তার দিয়ে বেঁধে এইখানে একটা মানে তোমার ওয়্যার ডিপ করা থাকে, সে কি করবে, মানে সেই একে কম্বাশনটা করবে। তা ভেতরে যতটা অক্সিজেন চার্জ করার তুমি চার্জ করে দেবে, এক্সেস কিছুটা অক্সিজেন চার্জ করে দেবে। এখানে নোজেল থাকে, নোজেলের মাধ্যমে তোমার পুরো বাইরে থেকে অক্সিজেন চার্জ করে দেবে। ঠিক আছে, দিয়ে যখন এটা কম্বাশন হবে, কম্বাশন করে যে হিটটা তৈরি হবে, সেই হিটটা তো তোমার বাইরে যেতে পারবে না, কারণ অ্যাডিয়াবেটিক। তখন কি হবে, সিস্টেমের টেম্পারেচার তোমার বেড়ে যাবে। সেটা কি মাপবে, এখানে একটা আইদার তোমার থার্মোমিটার রেখে দেওয়া থাকে, অথবা একটা থার্মোকাপল রেখে দেওয়া থাকে। সেই থার্মোকাপলের দিক থেকে তুমি তাহলে দেখতে পাবে যে তোমার কতটা টেম্পারেচার বাড়ছে। ঠিক আছে, তাহলে দেখো কি করে করা হয়। দেখো এবার আমি যদি বলি ক্যালকুলেশন, দুটো স্টেপে করা হয় মেনলি। দেখো স্টেপ ওয়ানে কি বলছে, ধরো আমি বললাম রিয়াক্ট্যান্ট কত টেম্পারেচারে থাকবে, ধরে নিলাম আমি একটা ইনিশিয়াল টেম্পারেচারে রইল, আর সিস্টেমের প্রেশার হচ্ছে পি, প্রেশারটা তো ফিক্স রাখতেই হবে। এবার আমি কি বলতে পারি, এবার কি হলো না, এবার ধরো আমাদের রিয়াকশানে হিট ইনভলভড হলো। তাহলে হিট ইনভলভড হওয়ার ফলে
অ্যাডিয়াবেটিক হিট ইনভলভড হয়েছে। কিন্তু আমি যদি সেইটাকে প্রথমে না কনসিডার করি, নর্মাল থার্মোকেমিক্যাল ইকুয়েশন কনসিডার করি, যেখানে কি হয় রিয়াকশানটা মেনলি কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে, তাহলে কি হলো, কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেসারে হলে তোমার রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে হবে উইথ সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবং তাতে আমি কি করলাম, তাতে যে এনথ্যালপির চেঞ্জটা, সেই এনথ্যালপির চেঞ্জটা আমি লিখলাম ডেল এইচ টি আই। ওই টেম্পারেচারে, ওই ফিক্সড টেম্পারেচারে যে রিয়াকশানটা হয়েছে, ওই টেম্পারেচারে যে হিটটা বাইরে বেরিয়েছে, ওই হিটটা যে বাইরে বেরিয়েছে, এবার হিটটা বাইরেও বেরোতে পারে অথবা হিটটা অ্যাবজর্বও হতে পারে। কিন্তু কি এইবার কি ব্যাপারটা, এই হিটটা তোমার একবারে বাইরে, এই হিটটা তোমার সারাউন্ডিংয়ে যায়নি। ধরে নাও আমি প্রথমে একবারে সিম্পল, আমি একটাতেই স্ট্রিক্ট করে থাকছি। কি স্ট্রিক্ট করে রাখছি, তুমি একটা রিয়াকশান করেছো, টেম্পারেচার যার ফিক্সড, প্রেশার যার ফিক্সড, তোমার হিটটা এতটা ইভলভড হয়েছে, মানে এতটা হিট তোমার বেরিয়েছে। তাহলে এই যে তোমার হিটটা বেরিয়েছে, তা এই হিটটা তো তোমার বাইরে যায়নি। তাহলে কি হবে, এই হিটটা কি করবে না, যারা প্রোডাক্ট আছে তারাই এই হিটটা, যে হিটটা রিলিজ হয়েছে তাকে অ্যাবজর্ব করবে। তাহলে তোমার হচ্ছে স্টেপ টু। স্টেপ টু কি না, স্টেপ ওয়ানে কনস্ট্যান্ট টেম্পারেচার কনস্ট্যান্ট প্রেশারে একটা রিয়াকশান হয়েছে, তাতে এতটা অ্যামাউন্ট অফ হিট রিলিজড হয়েছে, আমি রিলিজডই ধরছি, ঠিক আছে। অ্যাবজর্ব হলে শুধু মনে রাখবে যে রিলিজড হলে কি হচ্ছে, আগে রিলিজড হলেটা বলে দিই, তারপরে অ্যাবজর্বটা জাস্ট বলে দেবো। তার মানে এতটা হিট রিলিজড হচ্ছে। এবার এটা তো সারাউন্ডিংয়ে যেতে পারছে না, তাহলে কি হবে, তখন আমাদের এই যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের টেম্পারেচার এখানে কত, টিআই কমা পি। তখন কি হবে, হিটটা অ্যাবজর্ব করবে, হয়ে প্রোডাক্টের টেম্পারেচার টিআই থেকে টিএফ হবে, আর প্রেশারটা হবে তোমার পি। ওকে, এই হচ্ছে ব্যাপার। যেখানে আমি কি বলতে পারি, এইটা যদি আমাদের রিলিজড হয়, মানে হিটটা যদি ডিউরিং দ্য কোর্স অফ দ্য রিয়াকশান হিট যদি বেরিয়ে যায়, সেই রিলিজড হিটটাকে প্রোডাক্ট অ্যাবজর্ব করে টেম্পারেচার বাড়িয়ে দেবে। সো টিএফ গ্রেটার দ্যান টিআই। কিন্তু আমি যদি বলি এই রিয়াকশানের ক্ষেত্রে হিটটা অ্যাবজর্ব হচ্ছে, তাহলে আমি কি বলতে পারবো, এই হিটটা সিস্টেম থেকেই তো অ্যাবজর্ব হচ্ছে। তাহলে কি হবে, প্রোডাক্ট যে সিস্টেমের যে হিটটা অ্যাবজর্ব হয়েছে, তাকে এবার সেই মানে সিস্টেম থেকে তো হিটটা তার মানে কি হচ্ছে, রিয়াকশানের মধ্যে ঢুকে গেল। তাহলে কি হবে, সিস্টেমের টেম্পারেচারটা তোমার কমে, মানে প্রোডাক্ট স্টিমের টেম্পারেচার তোমার কমে যাবে। তা আমি সাধারণত রিলিজ দিয়ে ব্যাখ্যা করছি। এবার দেখো সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আমাদের প্রোডাক্টের কি হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে আমি সেকেন্ড স্টেপে আমি কি বলতে পারি, সেকেন্ড স্টেপ ডেল এইচ টু ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ইন্টিগ্রেশন। কি হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন হবে টি ইনিশিয়াল টু টি ফাইনাল সিপি কার প্রোডাক্ট ইনটু কি ডিটি। এবার তোমরা বলবে স্যার ইকুয়েশনটা কি করে আনলেন, দেখো তোমরা এই ইকুয়েশন সবাই জানো, ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইজ ইকুয়াল টু কি সিপি। এই ইকুয়েশন তোমরা সবাই জানো। তাহলে আমি যদি ইকুয়েশনটাকে এদিকে তুলে আনি, তাহলে ডিএইচ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, সিপি ডিটি। তাহলে এটা কিসের সিপি দেখতে পাচ্ছি, প্রোডাক্টগুলোই তো আমাদের কি করেছে, টেম্পারেচার বাড়িয়েছে, মানে প্রোডাক্ট স্টিমটাই তো এই রিলিজ হিটটা অ্যাবজর্ব করেছে। সেই জন্য সিপিটা কার দেখবো, প্রোডাক্টের। টেম্পারেচার টিআই থেকে টিএফ চেঞ্জ হয়েছে, সেই জন্য ইন্টিগ্রেশন করেছি, করে দেখতে চাইছি আমার আলটিমেট এনথালপির কি চেঞ্জ হয়। ওকে, এবার আলটিমেট তোমার স্টেপটা কি হয়েছে, তোমার প্রথমে রিয়াকশান হয়েছে, রিয়াকশান করে আইসোথার্মালি আইসোবেরিক্যালি প্রোডাক্ট তৈরি হয়েছে এবং হিট বার করেছে। সেই হিট সারাউন্ডিংয়ে যেতে না পারার জন্য প্রোডাক্ট তার কি করেছে, প্রেশার কনস্ট্যান্ট রেখে হিটটাকে অ্যাবজর্ব করে তার টেম্পারেচারটা বাড়িয়েছে। তাহলে আমি যদি ওভারঅল প্রসেসটা করি, তাহলে ওভারঅল প্রসেস কি, ওভারঅল প্রসেস হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট প্রথমে ছিল, তার টেম্পারেচার ছিল টিআই, প্রেশার ছিল পি। আলটিমেট কি হয়েছে, একবারে সবার শেষে প্রোডাক্ট তৈরি হয়েছে যার টেম্পারেচার টিএফ, প্রেশার পি।
ওকে, এবার আমরা কি জানি, নেট হিট চেঞ্জ অফ দ্য প্রসেস, মানে এইটা তো আলটিমেট প্রসেস। তাহলে এই আলটিমেট প্রসেস কতগুলো স্টেপের ডিভিশনে রয়েছে, মানে এই স্টেপটা দুটো স্টেপে ভাগ হয়ে রয়েছে। এটা একটা সিঙ্গেল স্টেপ, এই সিঙ্গেল স্টেপটা দুটো স্টেপে ভাগ হয়ে রয়েছে। তাহলে ওভারঅল প্রসেসের এনথালপি কি বলতে পারবো, হেসেস ল অনুযায়ী ওভারঅল প্রসেসের এনথালপি বলতে পারবো এই প্রসেসের এনথালপি ইজ ইকুয়াল টু এই স্টেপের এনথালপি প্লাস এই স্টেপের এনথালপি। ওকে, তাহলে হেসেস ল অনুযায়ী কি বলতে পারবো, ওভারঅল স্টেপের এনথালপি, ধরো হেসেস ল অনুযায়ী যদি আমি লিখি তাহলে কি হবে, এখানে তোমার কি হয়েছে, প্রোডাক্ট যার টেম্পারেচার টিআই প্রেশার পি, সেখান থেকে তোমার চলে গেছে এখানে। তাহলে দেখো হেসেস লয়ের মতোই লিখেছি। তাহলে হেসেস ল অনুযায়ী রিয়াকশানের যে এনথালপি, এই রিয়াকশানের এনথালপি কোন কোন এনথালপির যোগফল, ডেল এইচ টিআই অ্যান্ড পরের ডেল এইচ টু। ওকে, তাহলে ডেল এইচ ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, বলতে পারি ডেল এইচ টিআই প্লাস ডেল এইচ টু, এটা আমি বলতে পারি। ওকে, এবার এই পুরো রিয়াকশানটা তো অ্যাডিয়াবেটিক কন্ডিশনে হয়েছে। তাহলে রিয়াকশানটা যদি অ্যাডিয়াবেটিক কন্ডিশনে হয়, তাহলে এই যে ওভারঅল যে প্রসেসটা হয়েছে, এই যে ওভারঅল প্রসেসটা, মানে এইটা হচ্ছে তোমার আলটিমেট প্রসেস। এই আলটিমেট প্রসেসে তোমার কি হয়েছে, আলটিমেট প্রসেসে তোমার হিটের ইনভলভ কত, জিরো। কেন হিটের ইনভলভ জিরো, কারণ অ্যাডিয়াবেটিক কন্ডিশনে হয়েছে। কনস্ট্যান্ট প্রেসারে এই যে পুরো রিয়াকশানটা কি হয়েছে, এখান থেকে এখানে যাওয়ার সময় হিট রিলিজ করছে, সেটাই আবার অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে আলটিমেট তোমার হিটের ইনভলভ কত, জিরো। এখান থেকে এখানে গেছেও হিট রিলিজড হয়েছে, সেই হিট অ্যামাউন্ট অফ হিট রিলিজটাই কী হয়েছে, এ আবার অ্যাবজর্ব করে নিয়েছে। তাহলে ডেল এইচটা কত, জিরো। তাহলে এটা আমাদের কত, জিরো, মানে ওভারঅল এনথালপি চেঞ্জটা কত, ওভারঅল এনথালপি চেঞ্জ হচ্ছে জিরো। তাহলে ওভারঅল এনথালপি চেঞ্জ যদি জিরো হয়, তাহলে ডেল এইচ টু ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস ডেল এইচ টিআই, হবে না? তাহলে হয়ে যাবে মাইনাস ডেল এইচ টি। এবার ডেল এইচ টু মানে কত, এইটা, তার মানে কি বলতে পারি, ইন্টিগ্রেশন টিআই টু টিএফ দেন সিপি অফ প্রোডাক্ট দেন ডিটি। ওকে, ইজ ইকুয়াল টু কি, মাইনাস ডেল এইচ টিআই। ওকে, এবার আমি যদি বলি এই যে প্রোডাক্টের সিপিগুলো, মানে যারা প্রোডাক্ট রয়েছে তাদের সিপিগুলো আমি যদি বলে দিই টেম্পারেচারের ওপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সিপি প্রোডাক্টটা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে থেকে যদি সিপি প্রোডাক্টটা বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে আমি কি বলতে পারি, সিপি অফ প্রোডাক্ট বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন টিআই থেকে কোথায় গেছে, টিএফএতে, দেন কি ডিটি ইজ ইকুয়াল টু কি মাইনাস ডেল এইচ টিআই। ওকে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, টিএফ মাইনাস টিআই। তাহলে আলটিমেটলি আমার হয়ে গেল ডেল টি। ঠিক আছে, তার মানে এই যে ডেল টি দ্যাট ইজ টিএফ মাইনাস টিআই ইজ ইকুয়াল টু কি মাইনাস ডেল এইচ টিআই ডিভাইডেড বাই কি হবে, সিপি অফ প্রোডাক্ট। ওকে, তাহলে টিএফ ইজ ইকুয়াল টু কি হলো, টিআই মাইনাস ডেল এইচ টিআই ডিভাইডেড বাই সিপি প্রোডাক্ট, এইটা। ওকে, এবার এখানে বলা হয় যে এই যে অ্যাপ্রক্সিমেশনটা নিলাম, যেখানে সিপিটা আমাদের কি, সিপিটা আমাদের সিপি প্রোডাক্টের সিপিটা আমাদের টেম্পারেচারের ওপর ইন্ডিপেন্ডেন্ট, এটা তো আমরা বলেছি, কিন্তু এটা কারেক্ট নয়। কেন না, টিএফটা আমাদের লার্জ কোয়ান্টিটি, টিএফটা আমাদের অনেক লার্জ কোয়ান্টিটি, সেই জন্য এই অ্যাপ্রক্সিমেশনটা খুব একটা তোমার ভ্যালিড হয় না। ওকে, নেক্সট এবার চলো, এবার ধরো এক্সাম্পল দেওয়া যাক। এক্সাম্পলটা কি দেবো দেখো, এক্সামে বলা হচ্ছে তুমি মিথেন নিয়েছো গ্যাস, সে অক্সিজেনের সাথে রিয়াকশান করেছে, কম্বাশন করেছে,
করে কি তৈরি হয়েছে, CO2 গ্যাসিয়াস, এটা কিন্তু ইকুইলিব্রিয়াম নয়, পুরোটাই প্রোডাক্টে চলে যাবে, প্লাস 2H2O গ্যাসিয়াস। ওকে, গ্যাসিয়াস ফর্মেই তৈরি হয়েছে। তাহলে এবার কি হচ্ছে তোমার, এই যে রিয়াকশানটা হয়েছে, এই রিয়াকশানে আমি কি বলতে পারি, এই রিয়াকশানে ডেল এইচ জিরো, ডেল এইচ তুমি জিরো দিতে পারো, ডেল এইচ, এবং তোমার এই সিপিগুলো তোমাকে জাস্ট কি লাগবে না, তোমার জাস্ট এই রিয়াকশানের ডেল এইচটা লাগবে, এই রিয়াকশানে কতটা ডেল এইচ ইনভলভড হয়। তাহলে ডেল এইচ রিয়াকশান স্ট্যান্ডার্ড স্টেটে কত টেম্পারেচার, 298 কেলভিনে, ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোডাক্টের ডেল এইচ ফরমেশান। তার মানে কী হবে শিখিয়েছি, এই রিয়াকশানটা তো কম্বাশন রিয়াকশান, তাহলে এই কম্বাশন রিয়াকশানের এনথালপি চেঞ্জ কি হয় না, ফরমেশান ডেল এইচ জিরো ফরমেশান অফ কার, প্রোডাক্টের, প্লাস 2 ডেল এইচ জিরো ফরমেশান কার H2O মাইনাস ডেল এইচ জিরো ফরমেশান কার CH4 এর, মাইনাস 2 ডেল এইচ জিরো ফরমেশান কার না O2 এর। ওকে, এটা বোঝা গেল। তাহলে ডেল এইচ জিরো ফরমেশান, প্রোডাক্টের ডেল এইচ জিরো ফরমেশান মাইনাস রিঅ্যাক্ট্যান্টের ডেল এইচ জিরো ফরমেশান। এবার এদের ডেটাগুলো আমাদের দিয়ে দেবে। তাহলে এদের যদি ডেটাগুলো দিয়ে দেয়, তাহলে এই যে ডেটাগুলো লিখছি এগুলো তোমার কিন্তু গিভেন দেওয়া থাকবে, 393.51 প্লাস 2 H2 ওর কত, মাইনাস 241.82 মাইনাস CH4 এরটা কত, মাইনাস 74.81, দেন কত কিলোজুল পার মোল। O2 কিন্তু থাকবে না, কেননা O2 একটা এলিমেন্ট, O2 ইজ অ্যান এলিমেন্ট। তাহলে O2 যেহেতু আমাদের এলিমেন্ট, তাহলে ওর কোনো ডেল এইচ জিরো ফরমেশান থাকবে না। এটা করে আমার যে উত্তরটা বেরোলো সেটা হলো মাইনাস 802.34 কিলোজুল পার মোল। তাহলে এই রিয়াকশানটা করে আমাদের এতটা পরিমাণ হিট আমার কি হলো, রিলিজ করলো। তাহলে এই যে এতটা অ্যামাউন্ট অফ হিট যে রিলিজ করেছে, সেই হিটটাই কোনটা, এইটা। বুঝতে পেরেছো? এবার আমাকে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার বার করতে গেলে কি করতে হবে, প্রোডাক্টের সিপিগুলোকে দেখতে হবে। তাহলে প্রোডাক্টের সিপি যদি দেখা যায়, তাহলে দেখো আমি কি করছি, সিপি অফ প্রোডাক্ট বার করছি। তাহলে সিপি অফ প্রোডাক্ট মানে কি না, সিপি অফ CO2 প্লাস 2CP অফ কার না H2O, কারণ প্রোডাক্ট যারা তাদের সিপিটাই আমরা ইউজ করব। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে সিপি অফ CO2 কত না এগুলো তোমাকে দিয়ে দেবে 37.11 প্লাস 2 H2Oর সিপি কত হয় 33.58, এগুলো সব গিভেন দেওয়া থাকবে তোমাকে। তাহলে কি হলো, এত জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে কত এলো 104.27 জুল পার কেলভিন পার মোল, এত তোমার চলে এলো। ওকে, এবার আমরা কোন ফর্মুলা ইউজ করব, এইটা। তাহলে কি বসাবো আমি এখানে, আমি বসাবো মাইনাস ডেল এইচটা রিয়াকশানটা। তাহলে আমি যদি মাইনাসটাকে এদিকে নিয়ে বসাই, তাহলে প্লাস ভ্যালু বসবে বাই সিপি অফ প্রোডাক্টটা বসবে। তাহলে চলো নেক্সট, তাহলে চলো লিখে ফেলা যাক। কি হবে, ডেল টি ইজ ইকুয়াল টু একটা মাইনাস থাকে, দেন হয় ডেল এইচ জিরো রিয়াকশান ডিভাইডেড বাই কি, সিপি অফ প্রোডাক্ট, প্রোভাইডেড ইট ইজ অ্যাজিউম দ্যাট সিপি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। এইটা তাহলে দেখো আগের পাতায় যেটা পেয়েছো সেটাকেই কি রয়েছে, আগের পাতায় তুমি পেয়েছো ডেল এইচ জিরো রিয়াকশান তুমি পেয়েছো মাইনাস 802.34 ইন্টু 10⁻³ জুল পার মোল পেয়েছো। তাহলে এবার এখানে মাইনাস ডেল এইচ জিরো রিয়াকশান লিখতে হবে। তাহলে দেখো কি লিখছি, 802.34 ইন্টু 10⁻³ জুল পার মোল লিখতে হবে।
ডিভাইডেড বাই সিপি কত না, সিপি লেখা আছে 104.27, আগের পাতাতেই বার করেছি, জুল পার কেলভিন পার মোল। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমার আসছে 7694.83 কেলভিন। ওকে, এবার ডেলটি এফ মানে কি, ডেলটি মানে হচ্ছে তোমার ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার ইজ ইকুয়াল টু 7694.83 কেলভিন, যেখানে এই টিআইটা হচ্ছে কত 298 কেলভিন। তাহলে এখান থেকে তুমি ফাইনাল টেম্পারেচারটা পেয়ে যাবে, এই টেম্পারেচারটাই কি অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ওকে, এবার দেখো, এবার তুমি যে রিয়াকশানটা করেছিলে, কি করেছিলে, CH4 গ্যাসিয়াস প্লাস 2O2 গ্যাসিয়াস, সেখান থেকে করেছিলে CO2 গ্যাসিয়াস প্লাস করেছিলে 2H2O গ্যাসিয়াস, তাই তো? এবার এখানে দেখো, এই যে CH4 এর সাথে অক্সিজেনের রিয়াকশান করেছো, আমি যদি অক্সিজেনকে বাদ দিয়ে আমি এয়ারের সাথে রিয়াকশান করতাম, তাহলে কি হতো না, এয়ারের সাথে রিয়াকশান করলে তোমার সেই এয়ারের মধ্যে থেকে 2O2ই কিন্তু এমন এই তোমার মিথেনের সাথে খাটতো। ইফ উই কনসিডার এয়ার ইন প্লেস অফ অক্সিজেন, then the same amount of oxygen present within the air, the same amount of oxygen present within the air react with methane. ওকে, তাহলে সেম অ্যামাউন্ট অফ অক্সিজেন প্রেজেন্ট ইন এয়ার রিয়াক্ট উইথ মিথেন, কিন্তু অ্যালং উইথ O2 দেয়ার উইল বি 1:4 অ্যামাউন্ট অফ নাইট্রোজেন, মানে এয়ারের মধ্যে অক্সিজেন ইস টু নাইট্রোজেন কত, আমি ধরতে পারি 1:4। তাহলে 1:4 যদি থাকে, তাহলে যতটা আমার O2 হবে, আমি যদি এখানে স্টয়চিওমেট্রি 2 অফ O2 ধরি, তাহলে এখানে অ্যালং উইথ এর সাথে একটা 1:4 এ নাইট্রোজেন থাকবে, তাহলে 8N2 গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টেও আসবে, কিন্তু সেইটা 8N2 গ্যাসিয়াস এটা কি না, এটা হচ্ছে আমাদের ইনার্ট মিডিয়াম, তাহলে সেই 8N2টা প্রোডাক্টের দিকে চলে যাবে যখন প্রোডাক্ট হয়ে যাবে, তার মানে এটা কি, এটা রিয়াকশন মিডিয়ামে থাকবে। ঠিক আছে, যখন তুমি রিয়াক্ট্যান্ট হিসেবে এয়ারকে অ্যাড করছো, এয়ারের মধ্যে থেকে O2টা এসে রিয়াক্ট করে O2 আর নেই, মিথেন আর নেই, কিন্তু এয়ারের মধ্যে যে N2টা রয়েছে সেই N2টা থেকে যাবে। তাহলে আমি কি বলতে পারি, এখানে বলতে পারি সিপি কে কে আছে, CO2টাও ধরতে হবে আমাকে, প্লাস সিপি N2টাও ধরতে হবে, কিন্তু N2টা কতগুলো রয়েছে, 8টা রয়েছে, তাহলে সিপি অফ N2 প্লাস 2CP কার কত না H2O। ঠিক আছে, তাহলে এই সিপিগুলো রয়েছে। তাহলে আগেরটাই কিন্তু আমি এটাকে বাদ দিয়েছিলাম, কেন না আমি অক্সিজেনের সাথে রিয়াকশান করেছিলাম, এবার এয়ারের সাথে রিয়াকশান বলে নাইট্রোজেনটা এসছে, তাহলে কত হবে 37.11 প্লাস 2, এই H2ওটা আগে করে নিই, H2ওটা কত 29.13 প্লাস 8, এটা কত 33.58। ওকে, তাহলে এগুলো এগুলো সব ক্যালকুলেশন করে আমার এলো, তাহলে এটা কত, এই সমস্ত ভ্যালুগুলো বসিয়ে তোমার এলো এখানে 337.31 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে এবার তোমার টিএফটা কত, তাহলে এবার তোমার ওই একইভাবে তোমার এই রিয়াকশানটা হবে ডেল টি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এই জিরো রিয়াকশান ডিভাইডেড বাই সিপি প্রোডাক্ট। তাহলে ডেল এই জিরো রিয়াকশানটা কত, একই আগের মতোই 802.34 ইন্টু 10⁻³ জুল পার মোল। আর এবার এটা থেকে কি করে নেবো, এটা থেকে করে নেবো 337.31 জুল পার কেলভিন পার মোল। তাহলে এটাই হচ্ছে
কত তোমার টেম্পারেচারটা বেরোবে? তোমার টেম্পারেচার বেরোবে 2378.2378.71 কেলভিন। ওকে, বোঝা গেল? তাহলে এইটা যখন তুমি করে নিলে তখন এবার ভালো করে দেখো, তোমার ডেলটিটা তোমার বেরিয়ে গেল। তাহলে ডেলটি যদি বেরিয়ে যায় তাহলে তোমার টিএফ ইজ ইকুয়াল টু কত না টিআই, দ্যাট ইজ 298 কেলভিন প্লাস 2378.71 কেলভিন। তার মানে এখান থেকে তোমার ফ্লেম টেম্পারেচারটা বেরিয়ে গেল। এবার আমি বলি রিয়াকশানটা যদি আমাদের কনস্ট্যান্ট ভলিউমে করি তাহলে বলা হচ্ছে ইফ দ্য রিয়াকশান carried out at constant volume, রিয়াকশানটা তুমি যদি কনস্ট্যান্ট ভলিউমে করে তাহলে কি হবে? তাহলে ওভারঅল জিনিসটা আগের মতো একই হবে, শুধু এইচের গুলো ডেল এইচগুলো তোমার ডেল ই হবে এবং সিপিগুলো তোমার সিভি হবে। তার মানে জিনিসটা কি, টিএফ যেগুলো সেগুলো তোমার হবে মাইনাস ডেল ইউ হবে, ঠিক আছে? মাইনাস ওই ই, আমি ইউটাকে তো ই দিয়েই লিখি, মাইনাস ডেল ই কিসের? রিয়াকশানের, ডিভাইডেড বাই কী হবে না সিভি প্রোডাক্ট, প্লাস কত হবে না ইনিশিয়াল টেম্পারেচার যেটা 298 কেলভিন সেইটা। ওকে, তাহলে এইগুলো গেল হচ্ছে, এগুলো হচ্ছে সব সোজা প্রসেস, এগুলো হচ্ছে সব তোমার সোজা প্রসেস। এইবার দেখো, এবার ইউনিভার্সিটির একটা টাফ অঙ্ক চলো দেখা যাক। ইউনিভার্সিটির টাফ অঙ্কটা দিয়েছে, বলছে দ্য হিট অফ কম্বাশন, দ্য হিট অফ কম্বাশন অফ মিথেন ইজ কত? -881.25 কিলোজুল পার মোল। যেরকম দিয়েছে সেরকমই লিখে দিচ্ছি, আগের বছরের কোশ্চেন। কিলোজুল পার মোল কত না অ্যাট 298 কেলভিন, অ্যাট 298 কেলভিন। ওকে, দেন বলেছে ক্যালকুলেট দ্য অ্যাডিয়াবেটিক, ক্যালকুলেট অ্যাডিয়াবেটিক টেম্পারেচার, ক্যালকুলেট অ্যাডিয়াবেটিক টেম্পারেচার when 1 mole of ethane, when 1 mole of methane is completely burned, is completely burned in air. ওকে, কত রেশিওতে না 4:1 মোল রেশিও অফ কি N2:O2। ওকে, ইন থিওরিটিক্যাল রেশিও, ইন থিওরিটিক্যাল রেশিও। আচ্ছা, গিভেন ডেটা কি? ডেটা যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো দেখা যাক। ডেটা দিয়েছে H2O লিকুইড, সেখান থেকে H2O গ্যাস, ∆H0298 ডেটা 43.60 কিলোজুল পার মোল। ওকে, দেন CP bar of CO2 26 plus 43.5 into 10 to the power minus 3T। এইবার দেখো টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্সিটা দিচ্ছে, তার মানে এটা একটা কমপ্লেক্স প্রবলেম। দেন CP bar H2O গ্যাস ইজ ইকুয়াল টু
30.36 প্লাস 9.61 ইন্টু 10⁻³ আর সিপি বার N2 কত হবে না, সিপি বার N2 হবে 27.30 প্লাস 5.23 ইন্টু 10⁻³ all values are in জুল পার কেলভিন পার মোলে দেওয়া রয়েছে। ওকে, তাহলে চলো অঙ্কটা করতে হবে। এটা হলো তোমার গিয়ে 7 মাইনাসে আসবে 794.05। ঠিক আছে, ক্যালকুলেটরে করে দেখালাম কি 794.05, তার মানে এত কিলোজুল পার মোল। ওকে, তাহলে এটা দাঁড়ালো। এইবার দেখো, তোমাকে এবার সিপি অফ প্রোডাক্ট বার করতে হবে। তাহলে এখানে কিন্তু সিপি অফ প্রোডাক্ট বার করলে হবে না। কেন বলছি, তার কারণ হচ্ছে তোমার এখানে সিপিগুলো তো টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে কি হবে, তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, তাহলে এই যে রিয়াকশানটা এখন, তার মানে তোমার সিস্টেমের মধ্যে কি রয়েছে, সিস্টেমের মধ্যে রয়েছে CO2, H2O গ্যাসিয়াস রয়েছে, আর এয়ারে কম্বাশন করেছো। এটাকে কি করেছো, এখানে এয়ারে কম্বাশন করেছো। তার মানে এখানে অ্যালং উইথ কি রয়েছে, তার মানে তোমার এখন সিস্টেমের মধ্যে রয়েছে CO2, আর রয়েছে H2O, আর রয়েছে কি N2। সবাই কিন্তু গ্যাসিয়াস ফর্মে রয়েছে, তাহলে কি করে বার করবে? সবাই যদি গ্যাসিয়াস ফর্মে থাকে, তাহলে এই যে সবাই গ্যাসিয়াস ফর্মে রয়েছে, তাহলে কত কত অ্যামাউন্টে রয়েছে, ওয়াটারটা 2 অ্যামাউন্টে রয়েছে, নাইট্রোজেনটা কত, একটা যদি আমাদের অক্সিজেন খাটে, তাহলে নাইট্রোজেন এখানে কতগুলো অক্সিজেন খাটছে, 2টো, তার মানে না অক্সিজেন খাটবে 8টা। ঠিক আছে, তাহলে এরা কি করবে না, এরা আমাদের হিটটা অ্যাবজর্ব করবে। ওকে, তাহলে এরা আমাদের কি করবে, এরা আমাদের হিটটা অ্যাবজর্ব করবে। তাহলে কি বলতে পারি, ΔH0 রিয়াকশান প্লাস পরের স্টেপে কি হয়েছে, প্রোডাক্টগুলো হিট অ্যাবজর্ব করে তার টেম্পারেচার বেড়ে গেছে। প্রথমেরটা কি হয়েছে, রিয়াকশানের এনথালপি, এই রিয়াকশানটা করতে যে রিয়াকশানের এনথালপি হয়েছে, সেই রিয়াকশানের এনথালপি। তারপরে কি হয়েছে, প্রোডাক্টগুলো কি করেছে না, প্রোডাক্টগুলো এটাকে আমি বলতে পারি ΔH হিটিং, মানে প্রোডাক্টগুলোর টেম্পারেচার বেড়ে গেছে, তার জন্য যে এনথালপিটা বার, মানে কি হচ্ছে, মানে রিয়াকশান যে এনথালপিটা বাইরে বার করে দিয়েছে, সেটাই প্রোডাক্টগুলো আবার খেয়ে নিয়ে আলটিমেটলি কত, জিরো। তার মানে রিয়াকশান করে আমাদের এই যে ΔH0 রিয়াকশান, এটা বাইরে বার করে দিয়েছিল, কিন্তু অ্যাডিয়াবেটিক বলে সেটা তো আর বেরোতে পারেনি। সেটা কি হলো, সেটা এই যে 3টে প্রোডাক্ট আছে, তারা খেয়ে গিয়ে কি হলো, খেয়ে যাওয়ার জন্য, তার মানে তাদের এনথালপি চেঞ্জটা কি হলো, ΔH হিটিং, তাহলে দুটো ইকুয়াল টু কত, 0, কারণ এটা ইকুয়াল টু এইটা। কারণ কি, আর তো কোনো হিটের অ্যাকুমুলেশন নেই, হিটের রিলিজও নেই। তার মানে এ যতটা রিলিজ করেছে, সেই হিটটাই প্রোডাক্টগুলো খেয়েছে, খেয়ে কি হয়েছে, তার এনথালপি প্রত্যেকের বেড়ে গেছে। ওকে, তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি ΔH হিটিং কি হবে, তার মানে এখানে কিন্তু একটু অঙ্কটা ক্রিটিক্যাল, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে। তাহলে প্লাস প্রথমে কি হবে, N, দেন ইন্টিগ্রেশন কি হবে, TI to TF
ইনিশিয়াল টু ফাইনাল টেম্পারেচার এন সিপি বার, কার সিপি বার না CO2 সিপি বার বললাম, ইন্টু কি ডিটি প্লাস এন কার H2O, তাহলে সেটা ক মোল, তার মানে 2 মোল, সেই এন অফ H2 আমি এখন রাখি, কিছু বসাচ্ছি না, প্লাস ইন্টিগ্রেশন কি টিআই থেকে টিএফ সিপি বার কার না H2O ইন্টু কি ডিটি প্লাস কি এন কার না N2 দেন টিআই থেকে টিএফ সিপি বার কার না N2 ডিটি ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে চলো এই অঙ্কটা করতে হবে। তাহলে এবার দেখো কি হচ্ছে, এবার তার মানে রিয়াকশানের সময় এই অ্যাডিয়াবেটিক এনক্লোজারের মধ্যে তোমার রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেছে, তা এই যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে গেছে তার ফলে কি হয়েছে না তোমার এনথ্যালপি বেরিয়েছে, সেটা কত ΔH0 রিয়াকশান, সেই এনথ্যালপিটাই আবার কি হয়েছে প্রোডাক্ট খেয়ে নিয়েছে, তাহলে সেই এনথ্যালপিটাই খেয়ে নিয়ে সেটাকে আমি কি বললাম ΔH হিটিং করে আলটিমেটলি কি এটা প্লাস এটা 0, কারণ কোনো বাইরে বেরোয়নি, কোনো বাইরে থেকে ভেতরে ঢোকেনি, তাহলে ΔH0 রিয়াকশানটা কত -794.05 ওকে ইন্টু 10⁻³ জুল পার মোল। ওকে, প্লাস এবার জিনিসগুলো বসাই, তোমার এই যে আগের পাতায় যেটা করেছিলে সেইটাকে আমি যদি দেখে দেখে করি, এন CO2 এন কত 1 মোলই তৈরি হয়েছে, তাহলে 1 মোল। ওকে, ইন্টিগ্রেশান টিআই থেকে টিএফ দেন কি দিয়েছে CO2 এটা কত দিয়েছে, CO2টা দিয়েছে 26 প্লাস 43.5 ইন্টু 10⁻, তাহলে 26 প্লাস 43.5 ইন্টু 10⁻³ ইউনিট কি জুল পার কেলভিন পার মোল ইন্টু ডিটি। ওকে, আরও আছে, কে আছে H2 কমল 2 মোল তৈরি হয়েছে, তাহলে লিখে দিই, তাহলে প্লাস আবার প্লাস দেন কত 2 মোল দেন ইন্টিগ্রেশান টিআই থেকে টিএফ H2ওর কত 30.36 ইন্টু এইটা, তাহলে 30.36 প্লাস 9.61 ইন্টু 10⁻³ ইউনিট দিয়েছে জুল পার কেলভিন পার মোল ইন্টু ডিটি। আবার একটা আছে প্লাস N2 কত 8 মোল, আর N2 সিপি বার N2টা এইটা, তাহলে 8 মোল টিআই, এটা অবভিয়াসলি পরীক্ষার সময় করার অঙ্ক নয়, কিন্তু আগেরবার দিয়ে দিয়েছিল বলে করে দিলাম, 27.3 প্লাস 5.23 ইন্টু 10⁻³ জুল পার কেলভিন পার মোল ইন্টু ডিটি ইজ ইকুয়াল টু কত ইজ ইকুয়াল টু 0। এবার এখানে তোমার টিআইটা কত না, এবার তোমার এগুলো সব ইন্টিগ্রেশন হবে a প্লাস বিটি টার্ম, তাহলে কী হবে a TF মাইনাস টিআই প্লাস b/2 TF² মাইনাস TI², এইটাকে এবার তোমরা ইন্টিগ্রেশন করবে, করে এখান থেকে তোমার টিএফটা বেরোবে। তাহলে আমি যদি একটু শর্টে করে দিই তাহলে দেখো কি হবে, দেখো প্রথমে দেখো মোল মোল কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে দেখো এখানে জুলটাও কেটে যাচ্ছে, মানে এই যে এই জুল প্রত্যেকটা থেকে জুল কমন নিয়ে এদিকে করে দাও কেটে যাবে, তার মানে আলটিমেট তোমার ইউনিটটা আসবে কেলভিনে, আলটিমেট তোমার ইউনিটটা আসবে কিসে না কেলভিনে। তাহলে কেলভিনে যে ইউনিটটা আসবে তাহলে দেখো কি হবে, একটু যদি আমি সিম্পলিফাই করে দিই, -794.05 ইন্টু 10⁻³ প্লাস 26, এটা তো 1 মোল, 26 টিএফটা জানি না, -298 ওকে, প্লাস
43.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 TF স্কোয়ার মাইনাস 298 এর স্কোয়ার। ওকে, প্লাস এবার এই পার্টটা কত হবে 2 ইন্টু এইটা, তার মানে কত হলো 2 ইন্টু 30.36 দেন TF মাইনাস 298 প্লাস 2 ইন্টু এটা হবে কিন্তু টি আছে, তার মানে T²/2, তার মানে কেটে যাবে, শুধু ওইটাই পড়ে থাকবে 9.61 ইন্টু 10⁻³ TF স্কোয়ার মাইনাস 298 এর স্কোয়ার। ওকে, প্লাস এবার এই পার্টটা 8 দিয়ে মাল্টিপ্লাই হবে, তার মানে প্লাস 8 ইন্টু 27.30 প্লাস 5.23 ইন্টু 8 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ TF স্কোয়ার মাইনাস 298 এর স্কোয়ার করে ইজ ইকুয়াল টু 0 আসবে। ওকে, এটাকে করে ইকুয়াল টু 0 আসবে। এবার দেখো এইটা করা কিন্তু অতটা ইজি নয়, কারণ তোমার ইকুয়েশনের মধ্যে TF স্কোয়ার টার্মও রয়েছে, আবার তোমার TF টার্মও রয়েছে। তাহলে কি হবে, এটাকে একটা তোমার সিম্পলিফাই করে যে একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন আসবে, তারপরে সেখানে তোমাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে তোমাকে ভ্যালু বার করতে হবে। তো এই অঙ্ক পরীক্ষার সময় একবারই দেওয়ার নয়, কিন্তু এটা দিয়েছিল, তাও আমি প্রসেসটা তোমাদের করিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার ধরো তোমাদের একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখো, বলছে এ মিক্সচার অফ H2 with theoretical amount H2 with theoretical amount of air, theoretical amount of air এর সাথে মিক্স করা হয়েছে at 298 Kelvin and 1 atm. ওকে, আচ্ছা, is exploded in closed vessel এর মধ্যে এক্সপ্লোড করা হয়েছে, ঠিক আছে। দ্য মিন হিট ক্যাপাসিটিস অফ নাইট্রোজেন, বলছে মিন হিট ক্যাপাসিটিস অফ কার না মিন হিট ক্যাপাসিটিস অফ N2 অ্যান্ড ওয়াটার ভেপার, N2 আর ওয়াটার ভেপারের মিন হিট ক্যাপাসিটি কত, ইন রেঞ্জ, কোন রেঞ্জে এটা বলার জন্য দিয়েছে, আর কিছুই না, 298 to 3000 কেলভিন। এই কেলভিনের মধ্যে কত না, এই কেলভিনের মধ্যে বলে দিয়েছে 26.36 জুল পার কেলভিন অ্যান্ড 38.91 জুল পার কেলভিন পার মোল। সরি, এটাও আমাদের মোল ইনভার্সই হবে, পার মোল। ওকে, এনথ্যালপি অফ দ্য রিয়াকশান, enthalpy of reaction at constant volume কত, H2 গ্যাসিয়াস প্লাস হাফ O2 গ্যাসিয়াস, সেখান থেকে H2O গ্যাসিয়াস দিয়ে দিয়েছে, কনস্ট্যান্ট ভলিউমে দিয়ে দিয়েছে কত, মাইনাস 240.58 কিলোজুল পার মোল। তোমাকে বার করতে কি বলেছে, অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার, ফাইন্ড আউট অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এটা একটা একটু সোজা টাইপের অঙ্ক, এটা একটু সোজা টাইপের অঙ্ক। কি করে হবে দেখো,
এখানে কিন্তু তোমার সিপি দিয়ে হবে না। কেন না, দেখো বলেছে ক্লোজড ভেসেল তোমাকে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু তুমি ধরে নেবে এটা কনস্ট্যান্ট ভলিউমে। ক্লোজড ভেসেল দিয়েছে কনস্ট্যান্ট ভলিউমে, তাহলে কি হবে, তাহলে এখানে তোমার সেই ডেলটি যে টেম্পারেচারটা সেটা তোমার কি হবে, আগে তোমার কি হতো ডেল এইচ জিরো রিয়াকশান, এখানে হবে ডেল ই জিরো রিয়াকশান ডিভাইডেড বাই কি ছিল ওখানে সিপি অফ প্রোডাক্ট, এখানে হবে সিভি অফ প্রোডাক্ট। ওকে, তাহলে চলো করে নেওয়া যাক। এইটা কত ডেলি রিয়াকশানটা, কত ডেলি রিয়াকশানটা তোমাকে দিয়ে দিয়েছে কত, এইটা তার মানে কত -240.58 ইন্টু 10⁻³ জুল পার মোল। ওকে, প্রোডাক্টে কে রয়েছে, প্রোডাক্টে ওয়াটার রয়েছে, তাহলে কি হবে সিভি প্রোডাক্টটাকে আমি যদি আলাদা করে বার করে নিই তাহলে সিভি প্রোডাক্ট কি, এখানে তো সোজা অঙ্ক কারণ এগুলো পরীক্ষাতে দেয়, ওই আগেরটার মতো না, কেন যে দিয়েছিল কে জানে। সিভি অফ প্রোডাক্ট কি না সিভি অফ ওয়াটার, একটাই তৈরি হয়েছে, ঠিক আছে, সিভি বার অফ প্রোডাক্ট, কারণ মোল ইনভার্সে দিয়েছে বলে আমি এটা, প্লাস কি না এখানে দেখো অক্সিজেন কটা লেগেছে হাফ, তাহলে অক্সিজেন যদি হাফ লাগে তাহলে একটা অক্সিজেনের 4 টাইমস হয় নাইট্রোজেন। কেন আমি নাইট্রোজেন ধরছি, দেখো এয়ারে বার্ন করেছে, তাহলে এয়ারে বার্ন করা মানে কি এয়ারের মধ্যে যে অক্সিজেনটা আছে সে বার্ন করবে, তাহলে নাইট্রোজেনটা পড়ে থাকবে। তাহলে চলো নাইট্রোজেনটা কত, তাহলে প্রোডাক্ট স্ট্রিমের ওয়াটার গ্যাসিয়াসও থাকবে প্লাস নাইট্রোজেনও থাকবে, যেটা আমার এয়ারের O2-র সাথে এসছিল, তাহলে O2-তে একটা O2-র সাথে থাকে 4টে নাইট্রোজেন, তাহলে হাফ O2-র সাথে কতগুলো থাকবে 2টো, তাহলে 2 CV of N2। ওকে, স্টয়চিওমেট্রিটা দেখে নিলাম, একটা O2-র সাথে যদি থাকে তোমার 4টে নাইট্রোজেন 1:4, তাহলে তোমার হাফ O2-র স্টয়চিওমেট্রিতে তোমার নাইট্রোজেন এয়ারে কতটা আসবে, তাহলে আসবে 2টো, কারণ এয়ারের মধ্যে তোমার O2 আসলে সঙ্গে সঙ্গে নাইট্রোজেনকে নিয়েও আসবে, কিন্তু নাইট্রোজেন কোনো রিয়াকশান করবে না, রিয়াকশান মিডিয়ামে থেকে যাবে, এবং থেকে গিয়ে কী হবে আলটিমেট যখন হিটটা ছাড়বে তারা এবার এটা নেবে। তাহলে H2O-টা কত, H2O-টা হচ্ছে 38.91 প্লাস 2 ইন্টু N2-টা কত, N2-টা হচ্ছে 26.36, করে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 91.63 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে আমি যদি এটাকে তুলে এখানে বসিয়ে দিই তাহলে কত হবে 91.63 জুল পার কেলভিন পার কত হবে মোল। ওকে, এবার এটাকে এটা দিয়ে ডিভাইড করলে তোমার একটা টেম্পারেচার চলে আসবে, তাহলে এই যে টেম্পারেচারটা যেটা আসবে সেটা কত না সেটাকে আমাকে এখানে দেখতে হবে। তাহলে এইখানে এবার তাহলে আমাদের টিএফ ডেল টিএফ মানে কত, টিএফ মাইনাস 298 কেলভিন, তাহলে কত হবে ওটা 298 কেলভিন হয়ে যাবে। তাহলে 298 কেলভিনে যদি আমি নিয়ে যেতে হয় তাহলে এটা, আচ্ছা এটা তো মাইনাস, এটা প্লাসে হয়ে যাবে, তাহলে 240.58 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 91.63 প্লাস 298, এটা প্লাস। কেন প্লাস করলাম, কারণ এটা ডেলির ভ্যালু, ডেলি রিয়াকশানের ভ্যালু এটা, তাহলে মাইনাস ডেলি রিয়াকশান কত হবে ওটা ওই প্লাসে বসবে, তাহলে এত কেলভিন। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে তোমাদের আসছে, এটা টোটালটা আসছে 2923.55 কেলভিন, ঠিক আছে, এই টেম্পারেচারে। তার মানে অ্যাডিয়াবেটিক ফ্লেম টেম্পারেচারটা তোমার এইটুকু করলেই হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে মেনলি হচ্ছে সিপি, তোমাদের মেনলি সিপি আসে, মানে কনস্ট্যান্ট প্রেশারে করেই করতে হবে, কিন্তু এখানে একটা সিপি আমি দিয়ে দেখিয়ে দিলাম। তোমাদের মেনলি আসার কথা যেখানে সিপিটা টেম্পারেচারের ওপর ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আগের পার্টটায় তোমার ডিপেন্ডেন্সি দিয়ে দিয়েছে, কিছু করার নেই। যদি পরীক্ষায় ওরকম ডিপেন্ডেন্সির কোশ্চেন আসে যে সিপি ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, তখন তোমরা ওই অঙ্কটাকে যতই থাকুক না কেন ওই অঙ্কটাকে ছেড়ে দেবে, কারণ ওটা ভীষণ
টাইম কনজিউমিং, মানে বুঝতেই পারছো এই ইকুয়েশনকে সলভ করে তোমার একটা, তুমি যদি টিএফকে তুমি যদি এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ার আর এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস সামথিং এক্স প্লাস সামথিং ইজ ইকুয়াল টু 0, সেটাকে আবার তোমাকে সলভ করতে হবে, এতটা অঙ্ক করে এসে। তো সুতরাং এই ধরনের টেম্পারেচার ডিপেন্ডেন্সির অঙ্ক দিলে তোমরা অ্যাভয়েড করবে, কারণ অঙ্কটা ভীষণ লেন্দি। কিন্তু প্রসেসটা আমি বলে দিলাম, তোমরা কোন অঙ্কগুলো করে যাবে যেখানে তোমাদের সিভি আর সিপি টেম্পারেচারের ওপর ইন্ডিপেন্ডেন্ট। এখানে একটা এক্সাম্পল দিলাম সিভি দিয়ে কোশ্চেন, আর এখানে প্রথমে আমরা একবারে সোজা কোশ্চেনের এক্সাম্পল দিয়েছিলাম একবারে প্রথমে, যেখানে শুধু O2 দিয়ে বার্ন করা হয়েছে। কিন্তু আমরা সাধারণত এই ধরনের বম ক্যালোরিমিটারে O2 দিয়ে বার্ন করি না, কি দিয়ে বার্ন করি, এয়ার দিয়ে বার্ন করি। তাহলে O2টা যেরকম এয়ার থেকে এসে বার্ন করে পুরোটাই চলে যায়, কারণ O2 আর থাকে না, বার্ন করার পর O2 থাকে না, রিঅ্যাক্ট্যান্ট থাকে না। কিন্তু যদি এয়ারের রেসপেক্টে বার্ন করি তাহলে O2টা চলে যায়, কিন্তু O2'র সাথে যে নাইট্রোজেন পার্টটা আসে সেটা আবার ইনার্ট মিডিয়ামে থেকে যায়। ওকে, কিন্তু এটার যদি আরও ডিটেলসে ক্যালকুলেশন করতে হয় তখন কিন্তু একটু ছোট ছোট জিনিসগুলো কনসিডার করতে হবে। কি বলো তো, তার কারণ তুমি এখানে O2'র সাথে N2 তুমি 1:4 দেখছো, কিন্তু একবারে তো বায়ুমণ্ডলে তোমার O2 আর N2 থাকে না, আরও জিনিসগুলো থাকে, কিন্তু তাদের পার্সেন্টেজ এটা কম। কিন্তু তুমি যদি পুরো ডিটেলস ক্যালকুলেশন করতে হয় তাদের প্রত্যেকের তোমার ভলিউম পার্সেন্টেজগুলো করে করে করতে হয়। তার মানে O2 কতটা, নাইট্রোজেন কতটা, ইনার্ট গ্যাসগুলো কতটা কতটা করে রয়েছে, এবং বাকি যারা রয়েছে তাদের ভলিউম ফ্র্যাকশন কত, প্রত্যেকের সিপি, এগুলো অনেক বড় ক্যালকুলেশন, কিন্তু তোমাদের মেনলি সোজাই দেবে।